সুপ্রিয় বন্ধুরা, এবার আমরা আলোচনা করব ব্যাংক হিসাব নিয়ে। প্রথমে জেনে নেওয়া যাক ব্যাংক হিসাব বলতে কি বোঝায়। যে হিসাবের মাধ্যমে আমরা আমাদের একটা ব্যাংকে জমাকৃত অর্থ নার্চার করব, উত্তোলন করব, জমা করব, কখন কিভাবে কি কাজ করব, পুরো ব্যাপারটা যখন আমরা যেই হিসাবের মাধ্যমে নেগোশিয়েট করব সেটাই হচ্ছে আমাদের ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবকে সাধারণত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমেই রয়েছে চলতি হিসাব, মানে সাধারণত স্বল্পমেয়াদের জন্য যে আমাদের হিসাবটা করা হয় সেটাই হচ্ছে আমাদের চলতি হিসাব। সাধারণত আমাদের খুব অল্প অ্যামাউন্টের বা 1 বছর বা তার কম সময়ের জন্য আমরা যে হিসাবটা অপারেট করে থাকি সেটাই হচ্ছে চলতি হিসাব। তারপরে চলে আসি সঞ্চয়ী হিসাব। চলতি হিসাবের ব্যাপারে আরেকটু বলে নিই। চলতি হিসাবের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে যতবার খুশি ততবার টাকা উত্তোলন করা যায়, এটার কোনো লিমিট নেই। আর দ্বিতীয় একটা ব্যাপার হচ্ছে চলতি হিসাবের মাধ্যমে আমরা সবচেয়ে বড় যে সুবিধাটা পাই সেটা হচ্ছে ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুবিধা পেয়ে থাকি চলতি হিসাবের মাধ্যমে। তো প্রশ্ন আসতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কোন হিসাবের মাধ্যমে ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুবিধা পাওয়া যায়। তারপর চলে আসি সঞ্চয় হিসাবের মধ্যে। যে হিসাবটা 1 বছর বা তার 1 বছর বা 5 বছর 1 থেকে 5 বছর মেয়াদি সময়ের মধ্যে হয়ে থাকে সেটাই হচ্ছে সঞ্চয় হিসাব। সঞ্চয় হিসাবের ক্ষেত্রে যত খুশি ততবার টাকা আসলে উত্তোলন করা যায় না, এখানে কিছু নিজস্ব নিয়ম বা কিছু রেস্ট্রিকশন রয়েছে। আর ফাইনালি হচ্ছে স্থায়ী হিসাব। যে হিসাবটাতে সাধারণত 5 বছর বা তার বেশি সময়ের জন্য আমরা অ্যাকাউন্টটা খুলে থাকি সেটাই হচ্ছে স্থায়ী হিসাব, এবং এখানে খুব বড় অঙ্কের টাকা যখন হয় তখন আমরা জমা রাখি। আর এখানে একটা বড় বিষয় হচ্ছে আমরা যদি নির্দিষ্ট সময়ের আগে টাকাটা তুলে ফেলি তখন কিন্তু আমরা আমাদের যে প্রমিসড বা এক্সপেক্টেড যে সুদটা আমাদের দেওয়ার কথা ছিল, যে পার্সেন্টেজটা দেওয়ার কথা ছিল, সেই থেকে আমরা কি বঞ্চিত হব। তো তিনটা হিসাব কি বলছে আর একটু দেখে নিই। চলতি হিসাবে যতবার খুশি ততবার টাকা উত্তোলন করা যাবে, ব্যাংক জমাতিরিক্ত ঋণের সুবিধা পাবো। সঞ্চয় হিসাবে আমাদের যতবার খুশি টাকা আমরা আসলে উত্তোলন করতে পারছি না, বাট অ্যান্ড ফাইনালি আমাদের স্থায়ী হিসাব, যেটা আমাদের 5 বছর বা তার বেশি সময়ের জন্য বড় অ্যামাউন্টের জন্য আমরা স্থায়ী হিসাব খুলে থাকি, এবং নির্দিষ্ট সময়ের আগে যদি আমরা টাকাটা তুলে ফেলি তাহলে আমরা আমাদের এক্সপেক্টেড যে মুনাফার পরিমাণটা সে থেকে আমরা কি বঞ্চিত হব। তো সুপ্রিয় বন্ধুরা, এবারে আমরা জানবো ব্যাংক হিসাব চ্যাপ্টার থেকে কিছু গুরুত্বপূর্ণ টার্মসমূহ যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি, এবং এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখা আমাদের অবশ্যই দরকার। প্রথমে চলে আসা যাক নমুনা স্বাক্ষর কার্ড। আমরা যখন ব্যাংকে একটা হিসাব খুলতে যাব, একটা অ্যাকাউন্ট খুলতে যাব, তখন আমাদের একটা নমুনা স্বাক্ষর কার্ডের প্রয়োজন হবে। কারণ যেই সিগনেচার দিয়ে আমি ব্যাংকে টাকা জমা রাখবো এবং ওই সিগনেচার দিয়ে ব্যাংক থেকে টাকা তুলব, যাতে করে ওই সিগনেচার শুধুমাত্র ব্যাংক জানবে আর আমি জানবো, অন্য কেউ জানবো না। এটা আমার জন্য কি সিকিউরিটি হিসাবে কাজ করবে। দ্যাট মিনস নমুনা স্বাক্ষর কার্ড হচ্ছে আমাদের ব্যাংক হিসাব খোলার জন্য, আমার সিকিউরিটির জন্য, টাকা সিকিউরভাবে উত্তোলন করার জন্য আমার যে কার্ডটা প্রোভাইড করা হবে আমাকে, সেটাই হচ্ছে আমার নমুনা স্বাক্ষর কার্ড। এবং আমার নমুনা স্বাক্ষর কার্ডের সাথে যদি আমার বর্তমান স্বাক্ষরের কোনো মিল না থাকে, ইন দ্যাট সিচুয়েশন কিন্তু ব্যাংক আমাকে টাকা দিতে বাধ্য নয়। ব্যাংক পাসবই। ব্যাংক পাসবই হচ্ছে আমি একটা ব্যাংক থেকে আমার অ্যাকাউন্ট থেকে কত টাকা উত্তোলন করলাম, কত টাকা জমা দিলাম, এখন আমার ব্যালেন্স কত আছে, ভবিষ্যতে আমি কী পরিমাণ ঋণ নিতে পারবো, আমার ব্যাংকের বর্তমান কন্ডিশন কি, ব্যাংক অ্যাকাউন্টের বর্তমান কন্ডিশন কি, পুরো ব্যাপারটা যে বইয়ের মধ্যে ইনক্লুড থাকবে সেটাই হচ্ছে আমার ব্যাংক পাসবই। ব্যাংক হিসাব বিবরণী। যে বিবরণীতে আমার ব্যাংকের টোটাল হিসাবটা থাকবে, আমার টোটাল সম্পদের পরিমাণ, টোটাল দায়ের পরিমাণ, টোটাল আমার কী পরিমাণ আমার খরচ হয়েছে, আমি কী পরিমাণ ঋণ নিয়েছি, আমি কী পরিমাণ ঋণ নিতে পারবো, এই ব্যাপারগুলো টোটাল যে একটা বিবরণীর মাধ্যমে থাকবে সেটাই হচ্ছে আমার ব্যাংক হিসাব বিবরণী। দেন আরেকটা ইম্পর্টেন্ট টার্ম হচ্ছে KYC ফর্ম। কে মিনস হচ্ছে নো, ওয়াই মানে হচ্ছে ইয়োর, সি মানে হচ্ছে কাস্টমার। দ্যাট মিনস KYC মানে হচ্ছে কি নো ইয়োর কাস্টমার। দ্যাট মিনস একটা ফর্মের মধ্যে আমরা আমাদের কাস্টমার সম্পর্কে আমরা জেনে নেব, তার অভিরুচি কি, তার আর্নিং লেভেলটা কতটুকু, সে কি পরিমাণ হারে ঋণ চায়, বা তার আর্নিং লেভেল কতটুকু, বা সে কতটুকু পে করতে পারবে, তার পূর্ববর্তী সময়গুলোতে তার ডিফল্ট হওয়ার কোনো রেকর্ড ছিল কিনা, বা ভবিষ্যতে তার ডিফল্ট হওয়ার কোনো চান্স আছে কিনা, এই ব্যাপারগুলো আমরা আমার একটা কাস্টমারের মানে ব্যাংক রিলেটেড যত ইনফরমেশন জানা দরকার ওই ফর্মের মধ্যে আমরা ওইটাকে ফিল আপ করে নেব। সেটাই হচ্ছে আমাদের KYC ফর্ম অর নো ইউর কাস্টমার ফর্ম।
সুপ্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ আলোচনা করলাম ব্যাংকের বিভিন্ন হিসাব নিয়ে। তো চলুন দেখে নেওয়া যায় এই বিষয়ে কিছু সম্পূরক প্রশ্ন আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে আমাদের জন্য কোন হিসাবটি উত্তম। এখানে তো আমাদের 3টে হিসাব দেওয়া আছে, চলতি হিসাব, সঞ্চয় হিসাব, স্থায়ী হিসাব। বাট অ্যাকচুয়ালি আমাদের জন্য কি 3টা হিসাবই গুরুত্বপূর্ণ? আমি একা একটা মানুষ কি 3টা হিসাব খুলতে পারবো? কখনোই পারবো না। তো আমার জন্য কোনটা উপযোগী, আপনার জন্য কোনটা উপযোগী, চলুন একটু জেনে নেই। 1 নম্বরে বলা হয়েছে চাকরিজীবীর জন্য কোন হিসাবটা বেশি উত্তম, চলতি নাকি সঞ্চয়ী নাকি স্থায়ী? চাকরিজীবীর জন্য, আপনি চাকরিজীবীর ব্যাপারটা একটু চিন্তা করেন। একজন চাকরিজীবী কিন্তু মাসের শেষে টাকা পায়, আবার ওই টাকা দিয়ে সারা মাস চলে। দ্যাট মিনস তার কিন্তু প্রতিদিন সে টাকাটা পাচ্ছে না। সে তার মানে কি প্রতিদিন টাকাটা জমাও করতে পারছে না, বা তার প্রতিদিন টাকা কিন্তু লাগতেছেও না। সে বছরের মাসের শুরুতে একবার বাজার করে রাখে, সারা মাসের বাজার, সেটা দিয়েই তার চলে। আবার মাস শেষে আবার বেতন পায়, সেই টাকা দিয়ে আবার মাসের শুরুতে বাজার করে ফেলে। দ্যাট মিনস তার কিন্তু প্রতিদিনের ট্রানজ্যাকশনের প্রয়োজন হচ্ছে না। ইন দ্যাট সিচুয়েশন কি আমাদের কোনটার সাথে মিলে? চলতি হিসাবে কিন্তু আমরা যত খুশি জমা দিতে পারবো, যত খুশি উত্তোলন করতে পারবো। সো এটা কিন্তু কাটা হচ্ছে না, চলতি হিসাব আমাদের সাথে যাচ্ছে না। স্থায়ী হিসাব 1 থেকে 5 বছর বা তার উপরে চাকরিজীবী কিন্তু প্রতি মাসে বেতন পায়, বছরে কিন্তু বেতন পায় না। তাহলে কি আমাদের স্থায়ী হিসাব এর সাথে যাচ্ছে না? দ্যাট মিনস আমাদের চাকরিজীবীর জন্য কোন অ্যাকাউন্টটা বেশি সেফ? দ্যাট ইজ হচ্ছে সঞ্চয়ী হিসাব। দ্যাট মিনস সে মাসের শেষে টাকা পাবে এবং মাসের শুরুতে বাজার করে ফেলবে, সে পুরো খরচটা করে ফেলবে, সেই টাকাটা আবার সে ব্যাংকে জমা রাখতে পারবে। তাহলে আমাদের প্রশ্ন আসে যে চাকরিজীবীর জন্য কোন হিসাব উত্তম, তাহলে সেটা হয় কি হবে? সঞ্চয়ী হিসাব। একটু স্কিপ করে গেলাম। তারপর হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট হিসাবে একটি স্টুডেন্টের জন্য কোন হিসাব উত্তম? চিন্তা করে দেখেন, স্টুডেন্ট কিন্তু আর্ন করে না। বাবা যেই টাকাটা দেয় বা ফ্যামিলি থেকে যেই টাকাটা আসে সেই টাকাটাই সে কি সঞ্চয় করে। বাবা কিন্তু প্রতিদিন টাকা দেয় না, মাসের শেষে তাকে একটা খরচ দিয়ে দেয়। আর ওই স্টুডেন্টও কী করে, মাসের শুরুতে তার কী কী খরচের লিস্ট আছে সেই খরচগুলো করে ফেলে এবং বাকি টাকাটা রেখে দেয়। তাহলে এখানেও কি দেখা যাচ্ছে, আমাদের সঞ্চয় হিসাবটাই ক্রাইটেরিয়া ফুলফিল করছে, তাই না? অ্যান্ড ফাইনালি একজন ব্যবসায়ীর ক্ষেত্রে আমাদের কোন হিসাবটা বেশি উপযোগী? দেখুন, ব্যবসায়ী মানে কি, আজকে টাকা লাগবে, কালকে টাকা লাগবে, আজকে প্রোডাক্ট কিনবে, কালকে সেল করবে। দ্যাট মিনস কি তার প্রত্যেক দিন ট্রানজ্যাকশন করতে হচ্ছে, প্রত্যেক দিন তার টাকার প্রয়োজন। আজকে একজন কাস্টমার সে 10,000 টাকা দিয়ে গেল, তার সেটা রেখে দিল, কালকে আবার আরেকজনের কাছে 12,000 টাকা বিক্রি করলো। দ্যাট মিনস কি একদিক দিয়ে ক্রয় হচ্ছে, একদিক দিয়ে বিক্রি হচ্ছে। দ্যাট মিনস কি একদিকে ব্যাংকে টাকা জমা রাখতে হচ্ছে, আরেকদিকে আবার ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হচ্ছে। তার মানে এই সুযোগটা কে দেয়? একমাত্র চলতি হিসাব। কারণ বলেছিলাম চলতি হিসাবে একমাত্র হিসাব যে হিসাবটা একটা অ্যাকাউন্ট হোল্ডারকে যত খুশি টাকা জমা দেওয়ার সুযোগ দেয় বা যত খুশি টাকা উত্তোলন করার সুযোগ দেয়। স্থায়ী হিসাবে তো বলাই আছে নির্দিষ্ট সময়ের পর আগে যদি টাকা উত্তোলন করি আমি কিন্তু কোনো মুনাফা পাবো না। এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে আরেকটা জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঋণ বা লোন, ব্যাংক জমাতিরিক্ত। সো এই ব্যাংক জমাতিরিক্ত কিন্তু একমাত্র চলতি হিসাবেই প্রোভাইড করে থাকে, যেটা আমি লেকচারের শুরুতেই বলেছিলাম। তো সুপ্রিয় বন্ধুরা, এই লেকচার থেকে আমাদের ছিল এগুলো ইম্পর্টেন্ট বিষয়সমূহ। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো প্রথমেই জেনে নিই হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে কি বোঝানো হয়। হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলতে বোঝানো হচ্ছে হস্তান্তরের মাধ্যমে যে দলিলের মালিকানায় স্থানান্তর হয় সেটি হচ্ছে আমাদের হস্তান্তরযোগ্য ঋণের দলিল। তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক হস্তান্তরযোগ্য ঋণের দলিলের বৈশিষ্ট্যগুলো কি কি। প্রথমে আছে লিখিত দলিল। হস্তান্তরযোগ্য ঋণের দলিলটি অবশ্যই লিখিত হতে হবে। এখানে লেখা থাকতে হবে, এখানে উল্লেখ থাকতে হবে যে কত তারিখের মধ্যে সেই পাওনাটা পরিশোধ করবে বা কত দিনের জন্য সেই পাওনাটা পরিশোধ করবে। তো পুরো ব্যাপারটা, পুরো ডকুমেন্টটা একটা লিখিত দলিল হতে হবে। যদি কোনো কারণে এটা একটি মৌখিক হয় তবে কিন্তু এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে গণ্য হবে না। সেকেন্ড পয়েন্ট, যথাযথ পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। হস্তান্তরযোগ্য ঋণের দলিলটা যেহেতু দুইটা পক্ষের দ্বারা গঠিত, দ্যাট মিনস তাহলে ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই স্বাক্ষর দ্বারা এটি অনুমোদিত হতে হবে। এখানে কোনো থার্ড পারসন বা ক্রেতা বা বিক্রেতা ছাড়া অন্য কারো স্বাক্ষর দ্বারা এটা অনুমোদিত হওয়া যাবে না। একাধিক পক্ষ, একটু আগেই বলেছি ক্রেতা বা বিক্রেতা দুটো পক্ষ থাকবে, তার মানে এখানে একটা পক্ষ বিদ্যমান না, অবশ্যই একাধিক পক্ষ বিদ্যমান। বিভিন্ন সময় দেখা যেতে পারে সেখানে তৃতীয় পক্ষ এখানে আসতে পারে, তবে হ্যাঁ এখানে ক্রেতা আর বিক্রেতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পক্ষ। এক পক্ষ আরেক পক্ষকে নিশ্চয়তা দিবে
হস্তান্তরযোগ্য ঋণের দলিলের মাধ্যমে যে নির্দিষ্ট সময়ের মধ্যে এই তারিখের মধ্যে সে তার পাওনাটা পরিশোধ করে দিবে। শর্তহীন প্রকৃতি। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের অনেক বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে শর্তহীন প্রকৃতি। এখানে সাধারণত সরাসরি কোনো শর্তের উল্লেখ থাকে না, এখানে শুধুমাত্র হস্তান্তর করা হয় এবং হস্তান্তরের যে নিয়মগুলো আছে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়, কবের মধ্যে পরিশোধ করতে পারবে সেগুলো উল্লেখ করে দেওয়া হয়, এখানে কোনো শর্তের উল্লেখ থাকে না। ফাইনালি হস্তান্তরযোগ্যতা। হস্তান্তরযোগ্য ঋণের দলিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে হস্তান্তরযোগ্যতা। আপনি যদি হস্তান্তরই করতে না পারেন, মালিকানা যদি একজন থেকে আরেকজনকে হস্তান্তর করতে না পারেন, তবে কিন্তু এটি হস্তান্তরযোগ্য ঋণের দলিল বলে কখনোই গণ্য হবে না। তো বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি যে হস্তান্তরযোগ্য ঋণের দলিল হতে হলে আমাদের যে জিনিসগুলো থাকা প্রয়োজন সেটি হচ্ছে লিখিত দলিল। দলিলটা লিখিত হতে হবে, যথাসংখ্যক পক্ষ কর্তৃক স্বাক্ষরিত। দ্যাট মিনস আপনাকে ক্রেতা বা বিক্রেতা কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, একাধিক পক্ষ থাকতে হবে, একজন পক্ষ এখানে থাকতে পারবে না। শর্তহীন প্রকৃতি, এখানে সরাসরি কোনো শর্তের উল্লেখ থাকবে না। এবং ফাইনালি হস্তান্তরযোগ্যতা। দ্যাট মিনস এই পুরো সার্কেলটার কম্বিনেশনই হচ্ছে আমাদের কি হস্তান্তরযোগ্য ঋণের দলিল। সুপ্রিয় বন্ধুরা, এখন আমরা জানবো কিছু গুরুত্বপূর্ণ টার্ম সম্পর্কে যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই বেশি। প্রথমেই চলে আসা যাক ব্যাংক নোট। আমরা বাংলাদেশে আমাদের যে নোটগুলো প্রচলিত আছে 1 টাকা, 2 টাকা, 5 টাকা, 10 টাকা, 15 টাকা, সরি নট 15 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 500 টাকা, আমাদের যে নোটগুলো আছে সবগুলো কি সেম নোট? সবগুলো কিন্তু সেম নোট না। ছোট্ট একটা ডিফারেন্স দেখিয়ে দিই। 1 টাকা এবং 2 টাকার মধ্যে দেখবেন সিগনেচার হচ্ছে অর্থ সচিবের, আর 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যে নোটগুলো আছে সেগুলোতে সিগনেচার হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। এটা দ্বারা কি বোঝানো হয়? 1 টাকা আর 2 টাকা হচ্ছে কি সরকারি নোট, এই জন্য এখানে অর্থ সচিব সিগনেচার করে। আর 2 টাকা থেকে 5 টাকা পর্যন্ত নোটগুলো সিগনেচার করে হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। তো এই কারণে 5 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত যতগুলো নোট আছে সেগুলো হচ্ছে ব্যাংক নোট। এখান থেকে প্রশ্নের সম্ভাবনা খুবই বেশি যে সরকারি নোট কোনগুলো, ব্যাংক নোট কোনগুলো। তাহলে কি দাঁড়াচ্ছে? সরকারি নোট হচ্ছে 1 টাকা এবং 2 টাকার নোট, আর ব্যাংক নোট হচ্ছে 5 টাকা থেকে 1000 টাকার নোট। কারণ ব্যাংক নোটের মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাইন থাকে, আর সরকারি নোটে থাকে কার সাইন? অর্থ সচিবের। সেকেন্ড পয়েন্ট, ব্যাংক ড্রাফট। যখন মতিঝিলের ডাচ বাংলা ব্যাংকের একটি শাখা থেকে খুলনা ডাচ বাংলা ব্যাংকে বলা হয় যে এই গ্রাহককে তুমি এত হাজার টাকা দিয়ে দাও, এই যে অর্ডারটা, এই যে আদেশটা, একটা ব্যাংকের এক শাখা থেকে আরেক শাখায় যে আদেশটা দেয় গ্রাহকের জন্য, গ্রাহককে টাকা পে করা যাওয়ার জন্য, এটাই হচ্ছে আপনার ব্যাংক ড্রাফট। আবারও বলছি, একটা ব্যাংকের শাখা থেকে ওই ব্যাংকেরই আরেকটা শাখায় যখন বলা হয় যে ওই গ্রাহককে টাকাটা তুমি পরিশোধ করে দাও, সেটাই হচ্ছে আমাদের কি ব্যাংক ড্রাফট। অ্যান্ড ফাইনালি হচ্ছে পে অর্ডার। পে অর্ডার হচ্ছে এক ধরনের পরিশোধের মাধ্যম। যখন কোনো কিছু পরিশোধ করার দায়িত্ব কোনো ব্যাংকের একটি শাখা গ্রহণ করে থাকে, সেটাই হচ্ছে কি আমাদের জন্য পে অর্ডার। যেমন অনেক সময় দেখা যায় যে আমরা বিভিন্ন ভর্তি পরীক্ষার ফর্ম তুলি, সেই টাকাগুলো কি আমরা পে অর্ডারের মাধ্যমে পরিশোধ করি। দেখা যায় যে কোনো ব্যাংকের শাখা দেওয়া থাকে, বলা হয়ে থাকে সোনালী ব্যাংকের, ওই শাখায় 500 টাকা পে অর্ডার করতে হবে। দ্যাট মিনস কি আমাকে 500 টাকা নগদ না দিয়ে ওই ব্যাংকে আমাকে 500 টাকার পে অর্ডার পাঠাতে হবে, তারা নগদ টাকাটা নেবে না। দ্যাট মিনস ওই ব্যাংক ওই নগদ টাকাটা নেওয়ার দায়িত্ব গ্রহণ করেছে ওই প্রতিষ্ঠানের কাছ থেকে। তো সুপ্রিয় বন্ধুরা, এই কনসেপ্টগুলো যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আমরা হস্তান্তরযোগ্য ঋণের দলিলের যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টার থেকে অনেক বেশি ভালো করতে পারবো। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা যে অধ্যায়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে চেক, বিনিময় বিল ও অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোট। তো প্রথমেই জেনে নেওয়া যাক চেক বলতে আমরা কি বোঝাই। চেক বলতে বোঝানো হচ্ছে ব্যাংক থেকে টাকা উত্তোলনের জন্য আমাদের যে রিসিপ্টটি দেওয়া হয় সেটি হচ্ছে আমাদের জন্য চেক। চেকের জন্য চেকের কিছু গুরুত্বপূর্ণ পক্ষ রয়েছে, চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক। প্রথমে আছে হচ্ছে আপনার আদেশটা। দ্যাট মিনস যে চেকটাতে সাইন করবে, মানে যার মাধ্যমে আমি টাকাটার ওই চেকের মালিক হব, যে চেকটাতে সাইন করবে সেটি হচ্ছে চেকের আদেশটা, আদিষ্ট, যার জন্য আমি চেকটি প্রস্তুত করছি। দ্যাট মিনস যে এই চেকটির সাইন করার পর যে এই চেকটির মালিক হবে সেটি হচ্ছে আপনার আদিষ্ট।
প্রাপক, চেকটি যে ফাইনালি পাবে, যার হাতে যাবে, সেটাই হচ্ছে চেকের প্রাপক। অনুমোদন বলে প্রাপক, অনেক সময় দেখা যায় যে চেকটাকে অনুমোদন করে দেওয়া হয়, এই কোম্পানির পক্ষে অনুমোদন করে দেওয়া হয় বা এই ব্যক্তির পক্ষে অনুমোদন করে দেওয়া হয়। অনুমোদন করার পর যে প্রাপক হয় সেটি হচ্ছে আমাদের অনুমোদন বলে প্রাপক। অনুমোদনকারী, অনুমোদন বলে প্রাপকের কথা শুনেছি কিন্তু অনুমোদনকারীর কথা শুনিনি। দ্যাট মিনস যে ব্যক্তির মাধ্যমে চেকের অনুমোদন সম্পন্ন হয়, যে চেকের মালিকানাটা হস্তান্তর হয়, সেটিই হচ্ছে আমাদের অনুমোদনকারী। অ্যান্ড ফাইনালি চেকের ধারক, যে ব্যক্তি বা যে প্রতিষ্ঠান চেক ধারণ করে থাকে যতক্ষণ পর্যন্ত না চেকের অনুমোদন সম্পন্ন হয়, সেই ব্যক্তি বা সেই প্রতিষ্ঠানই হচ্ছে চেকের ধারক। তো সুপ্রিয় বন্ধুরা, এবারে আমরা আলোচনা করব চেকের প্রকারভেদ নিয়ে। প্রথমেই চলুন আলোচনা করা যাক বাহক চেক নিয়ে। বাহক চেক বলতে কি বোঝানো হয়? বাহক চেক বলতে বোঝানো হয় যে চেকটি ওই ব্যক্তি বা তার বাহককে দেওয়ার জন্য ব্যাংক বাধ্য থাকবে, সেটিই হচ্ছে আমাদের বাহক চেক। সাধারণত চেকের মালিক আমি যদি বলে দিই এই চেকটা তুমি নিয়ে যাও, নিয়ে ব্যাংকে উপস্থাপন করো, ব্যাংক তোমাকে টাকা দিয়ে দেবে, সেটিই হচ্ছে বাহক চেক। কারণ বাহক চেকে উল্লেখ থাকে মালিক অথবা তার বাহককে। সাধারণত এই ধরনের চেকে খুব একটা ঝামেলা নেই, একদম ঝামেলা ছাড়া একটি চেকের নাম হচ্ছে বাহক চেক। পরবর্তীতে চলে আসা যাক হুকুম চেকের মাধ্যমে। চেকের মালিক আমি, কিন্তু ব্যাংকে বলে দিলাম যে আমার হয়ে এই চেকটা অর্থ তাকে পরিশোধ করে দেন। তার মানে কি আমি তাকে হুকুম করছি বা আদেশ করছি, ওই চেকে উল্লেখ করাই থেকে মালিক অথবা আদেশ অনুসারে। দ্যাট মিনস আদেশ অনুসারে আমরা যে চেকটা পে করব সেটাই হচ্ছে আমাদের কি হুকুম চেক। হুকুম চেক সাধারণত বাহক চেকের চেয়ে একটু বেশি নিরাপদ। অ্যান্ড ফাইনালি হচ্ছে আমাদের দাগ কাটা চেক। বাহক চেক আর হুকুম চেকের মধ্যে, এই বাহক চেক আর হুকুম চেকের মধ্যে বেশি সেফ হচ্ছে আমাদের দাগ কাটা চেক। কারণ দাগ কাটা চেকের বাম পাশে উপরে আড়াআড়িভাবে সুন্দর করে দুটো দাগ দেয়া থাকে, আড়াআড়িভাবে এরকম করে দুটো দাগ দেয়া থাকে। এখানে ভেতরে অনেক সময় লেখা থাকে যে অ্যান্ড কম, এই টাইপের কিছু লেখা থাকে। এই ধরনের চেকগুলো হচ্ছে দাগ কাটা চেক। সবচেয়ে বেশি নিরাপত্তার জন্য, সবচেয়ে বেশি সেফটির কথা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি দাগ কাটা চেকের মাধ্যমে লেনদেন করবেন। দাগ কাটা চেকের মাধ্যমে যাকেই চেক দেওয়ার কথা উল্লেখ থাকবে শুধুমাত্র সেই টাকাটা পাবে, অন্য কেউ টাকাটা পাবেন এখানে, অথবা হুকুম অনুসারে বা বাহক অনুসারে এই ক্ষেত্রে এই ধরনের কোনো টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অ্যাপ্লাই হবে না। তারপর আরেকটা পয়েন্টে চলে আসি, চেকের অমর্যাদা। অনেক সময় দেখা যায় যে আমরা সব কিছু ফিল আপ করলাম, চেকের আদেশটা আছে, আদেশটা ঠিক আছে, প্রাপক ঠিক আছে, অনুমোদনকারী ঠিক আছে, ধারক ঠিক আছে, হ্যাঁ, আমাদের বাহক ঠিক আছে, হুকুম মানে আদেশ অনুসারে যাকে পাঠাচ্ছে সেও ঠিক আছে, বাট চেক ব্যাংকে সাবমিট করার পর টাকা দিচ্ছে না কেন? মানে চেকের অমর্যাদাকরণ, এগুলোকে বলা হয় চেকের অমর্যাদাকরণ। যে চেক সাবমিট করার পরেও বলছে না, আপনার চেক থেকে আপনাকে টাকা দেওয়া যাবে না। তো অমর্যাদা করার কারণগুলি কি চলুন আসলে জেনে নেই। যদি আমার চেকের তারিখ উল্লেখ না থাকে, যদি টাকার পরিমাণ সুন্দরভাবে উল্লেখ না থাকে, যদি কোনো কাটাকাটি বা ঘষা মাজা হয়ে থাকে, কিংবা আমার অ্যাকাউন্টে যদি পর্যাপ্ত পরিমাণ টাকা না থাকে, এই ধরনের কারণগুলোতে সাধারণত চেক প্রত্যাখ্যাত হয়ে ফিরে আসে বা চেকের অমর্যাদাকরণ হয়ে থাকে। তারপর আমরা চলে আসি দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট সম্পর্কে। একটা হচ্ছে অঙ্গীকারপত্র আর একটা হচ্ছে বিনিময় বিল। দুটো ইম্পর্টেন্ট, একটা একটা করে আলোচনা করি। অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোট এমন একটি নোট যার মাধ্যমে আমরা প্রমিস করব বা আমরা জানাবো একটা পক্ষকে যে এই তারিখের মধ্যে আমরা তোমাকে টাকাটা পে করে দিচ্ছি। এই যে একটা অঙ্গীকার, এই যে একটা প্রমিস, এইটা প্রমিস করে আমরা যে নোটটা ইস্যু করব বিক্রেতার জন্য বা আমার ওই অপোজিট পার্টির জন্য, সেটিই হবে আমার কি প্রমিসরি নোট। আরেকটি ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে বিনিময় বিল। বিনিময় বিলের মাধ্যমে সাধারণত দেনাদার আর পাওনাদারের ক্ষেত্রে আমাদের যেই নোটটা ইস্যু করা হয়, যে বিলটা ইস্যু করা হয়, সেটাই হচ্ছে আমাদের বিনিময় বিল। অঙ্গীকারপত্র আর বিনিময় বিল কিন্তু অলমোস্ট সেম। বেসিক ডিফারেন্সটা হচ্ছে বিনিময় বিলে আমাদের কি দেনাদার আর পাওনাদারের লেনদেন নিষ্পত্তির ব্যাপারে যে বিলটা ইস্যু হয় সেটাই হচ্ছে আমাদের বিনিময় বিল। আর অঙ্গীকারপত্রে হচ্ছে দেনাদার পাওনাদারের কোনো ব্যাপার থাকে না, আমরা সরাসরি প্রমিস করি যে আমরা এই তারিখের মধ্যে বা এত তারিখে বা এই টাকাটা আমরা এইভাবে আপনাদের কাছে পে করে দিব, এইভাবে একটা আমরা যখন অঙ্গীকার করি।
তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোট। অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোটের বৈশিষ্ট্যগুলো কী কী? প্রথমেই হতে হবে লিখিত, রিটেন ডকুমেন্ট। রিটেন ডকুমেন্ট ছাড়া কোনো কিছুর ভরসা নেই। সেকেন্ড পয়েন্ট, স্বাক্ষরিত। অবশ্যই দুইটা পক্ষ কর্তৃক স্বাক্ষরিত হতে হবে, যে অঙ্গীকারটা দিচ্ছে আর যে অঙ্গীকারটা বুঝে নিচ্ছে। অঙ্গীকার, আমাদের অঙ্গীকার করতে হবে যে আমরা এই প্রোডাক্টটা বুঝিয়ে দিব বা এই তারিখের মধ্যে প্রোডাক্টটা বা টাকাটা পরিশোধ করে দেব। শর্তহীন, এখানে কোনো ডিরেক্ট কোনো শর্ত দেওয়া যাবে না। নির্দিষ্টটা, অবশ্যই নির্দিষ্ট সময়ের উল্লেখ থাকতে হবে, নির্দিষ্ট টাকার পরিমাণ উল্লেখ থাকতে হবে। এবং ফাইনালি স্ট্যাম্প, এটা আইনগত ভিত্তি আরও স্ট্রং করার জন্য সমপরিমাণ মূল্যের স্ট্যাম্প আমাদের ওই অঙ্গীকারপত্র বা প্রমিসরি নোটে ইনক্লুড করতে হবে। সুপ্রিয় বন্ধুরা, আমাদের আজকের এই চেক, অঙ্গীকারপত্র আর বিনিময় বিল থেকে গুরুত্বপূর্ণ আলোচনা বিষয়সমূহ ছিল এগুলোই। ধন্যবাদ।